আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার বিশেষ আয়োজন। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFBর সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিগেয়ার। আপনাদেরকে স্বাগত জানাতে চাই হুমায়ুন রশিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নির্বাচন সামনে, মানুষের অনেক কিছু জানার আছে ব্যবসায়ীদের কাছ থেকে। তার আগে একটু জনস্বার্থে, জনগণের খুব কাছের, সামনে রমজানও রয়েছে, বন্দরে এক ধরনের মিসম্যানেজমেন্ট বলবো, যাই বলবো, যে কারণেই হোক পণ্য আটকে রয়েছে। এর মধ্যে এলপিজির দামটা আলাদা করে সবাইকে খুব ভোগাচ্ছে। সবাই একটু বোঝার চেষ্টা করতে চায় যে এলপিজির যে এবার সংকটটা তৈরি হলো, এই সংকটটার ব্যাকগ্রাউন্ডটা আসলে কি? এটা কি কোনো সিন্ডিকেটের কারণ, নাকি গ্লোবাল মার্কেটের কোনো একটা নেতিবাচক প্রভাব আমরা শিকার হচ্ছি? ধন্যবাদ আপনাকে। আপনি একটা মুখ্য সময়ে খুব বিতর্কিত কিংবা খুব মানে জ্বালাময়ী ইস্যুস নিয়ে অ্যাড্রেস করেছেন। এলপিজিটা হচ্ছে গ্লোবাল সাপ্লাই চেইনের একটা অংশ, যেটা এনার্জি সিকিউরিটিকে অ্যাড্রেস করে। এলপিজি এই যে সরবরাহ স্বল্পতা হয়েছে, এটা মূলত কারণ যেটা ছিল সেটা হচ্ছে প্রথম পর্যায়ে 29টি জাহাজ আপনার যারা এলপিজি পরিবহন করে আমাদের এই অঞ্চলে 29টা জাহাজ বিদেশি মালিকানাধীন, বিশেষ করে ইরানিয়ান কিংবা ভারতীয় কানেকশনস কিংবা কোনো না কোনো কানেকশনসে ইউএস স্যাংশন পেয়েছে। এই 29টা জাহাজ এই সরবরাহ বন্ধ হয়ে যাওয়াতে যারা সরবরাহ করতে আর পারে নাই, ফলে আমাদের দেশে আমদানি ব্যাহত হয়েছে। আমদানির অর্ডার ছিল, কিন্তু এই জাহাজগুলা না আসতে পারাতে বাংলাদেশে এই এলপিজি সরবরাহ বিঘ্ন ঘটে। ফলে বাংলাদেশে এলপিজি সরবরাহ বিঘ্ন ঘটলেও যতখানি চেষ্টা চালানো হচ্ছে, যারা এলপিজি ব্যবসার সাথে জড়িত আছে প্রায় 29টি আপনার এলপিজি প্রতিষ্ঠান, যারা বটলিং করেন, যারা আমদানি করেন, এই আমদানি করেন 7-8 জন, আর বাকিরা আমদানি করতে পারেন না বিবিধ ব্যাংকিং জটিলতার জন্য। এটা বাংলাদেশ ইনভেস্ট করেন, তাহলে কিন্তু অচিরেই আরো বেশি এলপিজি আসবে, সামনে রোজা। ফলে কনসিডারিং এই সিচুয়েশনসে এই ব্যাংকিং যদি প্রসেসটা যদি ইমপ্রুভ করে, তাহলে কিন্তু এলপিজি স্বল্পতা আর থাকবে না। এবং গতকালকেও 9টা জাহাজকে আবার নতুন করে স্যাংশন দেওয়া হয়েছে। ফলে গ্লোবাল একটা চ্যালেঞ্জ, বৈশ্বিক চ্যালেঞ্জে আমরা বাংলাদেশে আছি। কারণ এই এলপিজিটা আমাদের দেশে খুব কম, 2% মতন প্রোডাকশন হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কিংবা বিপিসি, ওনারা প্রোডাকশনের সাথে ইনভলভ, কিংবা পেট্রো বাংলা ইনভলভ, কিন্তু বাকিটা 98%টা হচ্ছে ইম্পোর্ট করেন প্রাইভেট সেক্টরস। এই প্রাইভেট সেক্টর কিন্তু অত্যন্ত কমিটেড, এবং তারা চায় যাতে এলপিজি সরবরাহ বিঘ্নিত না হয়, এলপিজি সরবরাহ নিশ্চিত থাকে। এর জন্য এমনকি হচ্ছে কি আর্জেন্টিনাতে এলপিজি সরবরাহের জন্য কেউ চেষ্টা চালাচ্ছেন। মানে ইট ইজ এ কমিটমেন্ট ফর দ্য ন্যাশনাল এনার্জি সিকিউরিটিস। এবং এখানে সরকারি প্রতিষ্ঠানগুলা, বিশেষ করে মন্ত্রণালয়, বিআরসি, বিপিসি, সবাই এক প্ল্যাটফর্মে অনেকটা কাজ এগিয়েছে। সরকার এর ভিতরে কিছুটা ট্যাক্স রিলিফ দিয়েছে, যদিও এটা বিতর্কিত কতখানি ট্যাক্স ইম্পোজড হবে আর কতটুকু হবে না। তারপরেও কিন্তু এলপিজি সরবরাহ বিঘ্ন হচ্ছে, কিন্তু এটা অচিরেই এটা সুষ্ঠু হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমি এলপিজি অ্যাসোসিয়েশনসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে, লোয়াবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে এলপিজির ব্যাপারে আপনাকে এই ইনফরমেশনটা শেয়ার করলাম। না, আপনি বলছিলেন যে আরও 9টি জাহাজ, সেগুলোর উপরেও স্যাংশনের ব্যবস্থা রয়েছে। এটা কি বিকল্প কোনো পাইপলাইন করার কোনো তৈরি হচ্ছে? কারণ আমেরিকার স্যাংশন তাড়াতাড়ি চলে যাবে ইরানের সাথে, এটা আশা করার সুযোগ খুবই কম, মানে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য ক্রাইসিস যেই জায়গায় রয়েছে। সুতরাং এর বাইরে কি কোনো চেইনে কোনো সুযোগ কি রয়েছে কিনা? কারণ যদি ক্রাইসিস থেকেই যায়, তাহলে তো দাম আরও বাড়তেও পারে নাকি? ক্রাইসিস আছে, ক্রাইসিস রিজলভ করার জন্য আমি আপনাকে উল্লেখ করেছি যে আর্জেন্টিনা থেকে এলপিজি আসছে। গ্লোবাল মার্কেটে কিন্তু এলপিজি সরবরাহ আছে, সরবরাহ স্বল্পতা নাই। গ্লোবাল মার্কেটে যদি স্বল্পতা থাকতো, তাহলে আমরা এলপিজি পেতাম না। এখন জাহাজের স্বল্পতা আছে, পরিবহনের স্বল্পতা, এটা কোনো না কোনো অল্টারনেটিভ সোর্স থেকে মানুষ, লোয়ার প্রেসিডেন্ট গত পরশুর জন্য ইন্দোনেশিয়াতে ছিলেন, অল্টারনেটিভ জাহাজের জন্য চেষ্টা করছেন। ফলে এই জায়গাটাতে এই সাময়িক সমস্যা হচ্ছে, বাট
এইটা পার্মানেন্ট কোনো প্রবলেম না। এই সাময়িক প্রবলেমটাকে অ্যাড্রেস করার মতন লোয়াবের ক্যাপাসিটি আছে। ওকে। এবং এই জাহাজগুলো যেগুলো যারা আসতে পারছে না, অল্টারনেটিভ জাহাজ পৃথিবীতে অনেক আছে। আচ্ছা, যারা অন্য অন্য বা প্রান্তে হয়তো কাজ করছে, তারা এই প্রান্তে চলে আসবে কাজ করার জন্য। জি। ফলে এনার্জি সাপ্লাইটা সাময়িক ব্যাহত হয়েছে, এলপিজি সাপ্লাইটা আগামীতে থাকবে না। আচ্ছা, আমি একটু প্রশ্নটা বোকার মতো হবে কিনা আমি জানি না, কিন্তু আমাদের দেশের নিয়ম হচ্ছে একবার কিছু দাম বাড়লে আর সেটা কমে না। যদি সরবরাহ ব্যবস্থা আবার আগের মতো আসে, আমরা কি আগের মানে এখন যে দাম রয়েছে 1356 সম্ভবত বিআরসির ফাইনাল যে দাম বৃদ্ধির অবস্থা, সেইটার থেকে কি কমে আসার কোনো সুযোগ আপনি দেখেন? সেটা কতদিনের মধ্যে হইতে পারে যদি সেটা হয়, ওই স্যাংশন ট্যাংশন সব কিছুর পরেও? আপনার প্রেডিকশনটা কি? আমার প্রেডিকশনটা, এলপিজির প্রাইসিংটা যদি আমরা ভিয়েতনাম, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ভারতে দেখি, যে প্রাইসটা আছে সেই প্রাইসের চেয়ে আমাদের দেশে প্রাইসিংটা আন্ডার প্রাইসড। আন্ডার প্রাইসড কেন? আন্ডার প্রাইসটা হচ্ছে বিইআরসি এটা কন্ট্রোল করে এই প্রাইসিংটা, এবং ক্যালকুলেশনটা রিভিজিট করা দরকার। যে প্রসেসে ক্যালকুলেশনটা আজকে হচ্ছে সেই প্রসেসটা ঠিক নাই। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ যারা আছেন, যারা এটা নিয়ে আন্দোলন করেন ভোক্তাদের পক্ষে, ওনাদেরই বক্তব্য ন্যূনপক্ষে এটা 1500 টাকা হওয়া উচিত। এমনকি যারা ডিলার ডিস্ট্রিবিউটর আছে তাদেরও পক্ষে বক্তব্য যে এটা 1500 টাকা হওয়া উচিত। এটা 1356 টাকার জায়গায়। তাহলে আন্ডার প্রাইসে কেন আমরা দিচ্ছি? আমরা দিতে বাধ্য হচ্ছি কারণ বিআরসি যে ক্যালকুলেশনটা করছে সেটা আজকের জন্য অ্যাপ্লিকেবল না। আপনি যদি আমি আপনি খুব সংক্ষেপে যেটা বলি, একটা ডিলার সে পায় 45 টাকা একটা গ্যাস একটা সিলিন্ডার বিক্রি করলে। 45 টাকা অত্যন্ত মানে কম মূল্য, কারণ হচ্ছে তাকে তার লোকের বেতন দিতে হয়, তাকে তার দোকান ভাড়া দিতে হয়, তার অন্যান্য হ্যান্ডেলিং কস্ট আছে। তার যদি ক্ষুদ্র ব্যবসায়ী হয় তাহলে তাকে ঋণ নিয়ে থাকলে তাকে ঋণের সুদ দিতে হয় আরো অনেক উচ্চ হারে। এই জিনিসগুলা কোনোভাবে বিআরসি কনসিডারেশনে আনে নাই। ফলে আমরা যারা বটলার আছি আমরা কিন্তু 1356 টাকা দামেই বিক্রি করতে বাধ্য এবং করছি এবং করব, কিন্তু এটা রাইট প্রাইস না। এটা আরো মূল্য আগামীতে বাড়তে পারে। আগামীতে আপনি যেটা বলছেন আমি একটু থামিয়ে বলতে চাই, মানে আপনি যেই প্রাইসের কথা বলছেন সেই প্রাইসে কিন্তু সাধারণ যারা ইউজার রয়েছেন, সেইটা গাড়ির জন্য হোক আর বাসা বাড়ির জন্য হোক, তারা কিন্তু কেউ পাচ্ছেন না। মানে যেই দামটা বলা হচ্ছে, আপনি যেই কথাগুলো বলছেন ডিলাররা আমাদেরকে ওগুলোই বলেন, এবং এটাও বাস্তবতা, তারও তো ব্যবসা করতে হবে। কিন্তু 1700-র নিচে কিন্তু আসলে 12 কেজির কিছু পাওয়া যাচ্ছে না বাজারে। হ্যাঁ, এটা কিন্তু আপনি আপনি একটা জায়গায় খুব বলছেন, ডিলাররাও একই কথা বলেন। শুধু ডিলাররা না, এটা ভোক্তা সংরক্ষণেরও কথা। আচ্ছা ভোক্তা সংরক্ষণ তো ভোক্তাদের পক্ষের কথা বলে। আচ্ছা, ওনারা তো একজন। ওকে ওকে, হুমায়ুন রশীদ, আমরা আমরা জিনিসটা বুঝতে পেরেছি। আমরা এবার একটু অন্য ইস্যুতে কথা বলতে চাই। আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেল, নিশ্চয়ই আমরা সেটি কিছুক্ষণের মধ্যেই পাবো। এবং যেটি জানিয়ে রাখতে চাই যে আপনাকে অন্য একটু প্রসঙ্গে যেতে চাই যে এই মুহূর্তে বন্দর ব্যবস্থাপনা থেকে অন্তর্বর্তী সরকার এক ধরনের সরে আসলো ডিবি ওয়ার্ল্ডকে দেওয়ার থেকে। আপাতত বন্দর আবার চালু হয়েছে, কিন্তু আমাদের কাছে যে রিপোর্ট রয়েছে অন্ততপক্ষে 15 দিন লাগবে এই সব কিছু ঠিকঠাক হয়ে আগের একটা অবস্থায় যেতে, যদি রানিংটাকেও তারা না বিবেচনা করে। এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? নতুন সরকারের কাছেই আসলে অন্তর্বর্তী সরকার এটি রাজনৈতিক সরকারের কাছেই ছেড়ে দিল নিউমোরিং টার্মিনালটা, সিদ্ধান্তটা আর কি ডিবি ওয়ার্ল্ডের কাছে যাবে কিনা, কি দেখছেন ভবিষ্যতে? আমি যদি ধরি, আজকে আমি একজন সাধারণ মানুষ, সাধারণ নাগরিক কিংবা সাধারণ ব্যবসায়ী, একটা বিনিয়োগ করেছি। আমি বিনিয়োগকারী হিসাবে আমি কোনো অনেকগুলো সিকিউরিটিজ সরকারের কাছে কামনা করি। আজকে সরকার যে প্রান্তে আছে, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যে সরকারই আপনি বলেন না কেন, ওনাদের যে গুরু দায়িত্ব সেটা হচ্ছে দেশে শান্তি রক্ষা করা, যে ইলেকশনটা শান্তিভাবে করা। এই টার্মিনালকে এখন মুহূর্তে চলে যাওয়ার 4 দিন আগে কন্ট্রাক্ট সাইনিং এর ব্যাপারে অতি উৎসাহী হওয়াটা ব্যাপারে আমার কাছে মনে হয় এটা প্রশংসনীয় উদ্যোগ না। 1, 2 নম্বর হচ্ছে এই জিনিসগুলা অনেক বেটিং হতে হবে, অনেক স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হবে, অনেক সাধারণ
প্ল্যাটফর্মে যে কথা বলতে হবে, জানতে হবে, তারপরে এই লং টার্মের কন্ট্রাক্টটাকে সব সময় অনেক বেশি ডিউ ডিলিজেন্স করে তারপর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল। রিফরমেশনটা আমরা সরকারের কাছে চেয়েছিলাম, যে অনেকগুলা জায়গায় রিফরমেশন হবে। এই রিফরমেশনের রিকমেন্ডেশন গুলো অন্তত যারা যারা ইলেকশনে জিতে আসবেন তারা যাতে ইমপ্লিমেন্ট করেন, এই কমিটমেন্টটা যাতে থাকে। এই রিফরমেশনের অনেক কিছু হয়নি, আমাদের ইজ অফ ডুইং বিজনেস অ্যাড্রেস হয় নাই, কারাপশন দিনে দিনে বেড়েছে, আপনার পোর্টে কারাপশন বেড়েছে, আপনার আপনার আমদানি ক্ষেত্রে কারাপশন বেড়েছে, প্রত্যেকটা প্রশাসনিক কাঠামোতে আজকে মানে এই কারাপশনটা বেড়েছে। এই জায়গাগুলোকে সরকার যদি অ্যাড্রেস না করে, এই ইজ অফ ডুইং বিজনেসকে অ্যাড্রেস না করে, লাইসেন্সিং সিস্টেমটাকে অ্যাড্রেস না করে, উনারা গেছেন পোর্টটাকে লিজ দিয়ে দেওয়ার জন্য, যেটা আগামী সরকারকে এই দায়িত্বটা দিলে উনারা এটা ডিউ ডিলিজেন্স করে করলে গণতান্ত্রিক সরকারের পক্ষে আরো সুবিধা হতো, যেটাকে আমি কোনোভাবে এনকারেজ করি না। এটার ফলশ্রুতিতে আগামী 15 দিনেও যে এটা ঠিক হবে এটাও আমি সন্দেহ করি। আমার আমদানি ব্যবসা আছে, আমার আমার রেডিমেড গার্মেন্টস এর ব্যবসা আছে, আমার রপ্তানি আছে, আমি স্যুট ম্যানুফ্যাকচার করি, অনেক এক্সপেন্সিভ প্রোডাক্টস জি আমি এক্সপোর্ট করতে পারতেছি না, আমার স্টক, আমার কন্টেইনার আটকে গেছে, আমার কনসাইনমেন্ট যেটা এসছে আমি র মেটেরিয়াল ছুটাতে পারছি না। অন অ্যান অ্যাভারেজ আমার ফ্যাক্টরিতে 10 ঘন্টা কাজ হয়, শ্রমিকরা যারা আছেন এনারা 10 ঘন্টা কাজ করেন, উনারা এখন 6 ঘন্টা থেকে 7 ঘন্টাও কাজ করতে পারছেন না। এটা কি সরকার আমাকে পয়সা দিবে? কে দিবে পয়সা? কে শ্রমিকের বেতন দিবে? জি আমি জানি না। জি আমি আপনার হতাশার জায়গাটা বুঝতে পেরেছি। আমরা আরও এই বিষয় নিয়ে কথা বলবো। আরও 2টা চুক্তির ব্যাপারে বাংলাদেশ এগিয়েছে, আজকে একটা চুক্তি হতে পারে, সেটি বিষয়ে আমরা আলোচনা করবো। আপনার কাছে একটু জানতে চাইবো, তবে তার আগে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরবো আরও আয়োজন নিয়ে। দর্শক, বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFBর সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। ফিরছে আলোচনায়। হুমায়ুন রশিদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বিরতির আগে আমরা কথা বলছিলাম চুক্তি নিয়ে, নিউমেরিং টার্মিনাল নিয়ে। এবার একটু আজকে বাংলাদেশ আমেরিকার সাথে চুক্তি করতে যাচ্ছে, এর আগে জাপানের সাথে আমাদের ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট হয়েছে। এই যে নতুন যে চুক্তিটির কথা বলা হচ্ছে, এই চুক্তির ব্যাপারে সাংবাদিকদের মহল থেকে বারবারই আসলে চুক্তির শর্ত নিয়ে বারবার সরকারকে প্রশ্ন করা হচ্ছে। সরকার বলেছেন যে চুক্তির হওয়ার পরে, যেহেতু নন ডিসক্লোজার ছিল, তারা প্রকাশ করবেন। একদম সরকারের মেয়াদ 72 ঘন্টারও কম রয়েছে, এমন সময় এরকম একটা দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট একটা বড় চুক্তি কিভাবে দেখছেন? বাংলাদেশের লাভ ক্ষতি বা বিশ্লেষণটা কোন দিকে যাচ্ছে? মোটা দাগে আমি যদি বলি, জাপানের সাথে যে চুক্তিটা হচ্ছে, ওই চুক্তিটাতে প্রায় বাংলাদেশ 7,380 নাম্বারস অফ প্রোডাক্ট, পোশাক সহ 100% এক্সপোর্ট, ডিউটি ফ্রি এক্সপোর্ট করতে পারবে, কারণ সামনে এলডিসি গ্রাজুয়েশন আছে, এরপরে জাপান মার্কেটে যাতে আমাদের অ্যাক্সেসিবিলিটি থাকে। কিন্তু জাপান থেকে যদি আমার গাড়ি আসে ডিউটি ফ্রি, তাহলে আপনার এই ইপিএ যেটা আছে, যেটা আমাদের সাইন হয়ে গেছে, এই জিনিসটা আবার সমস্যা হতে পারে। আমি যতটুকু জানি হুমায়ুন রশিদ, আমি সরি আমি আপনাকে থামাতে হচ্ছে, যে গাড়িটা রাখা হয় না এই চুক্তিটার মধ্যে, গাড়িকে বাদ রাখা হয়েছে। আপনার কিছু কিছু জায়গায় আপনার ইনভেস্টমেন্ট কনফিডেন্সটা বাড়বে জাপানিদের জন্য। আমাদের জন্য জাপানিদের খুব ছোট মার্কেট, কিন্তু আমাদের জন্য জাপানিদের মার্কেটটা অনেক বড়। সেই জন্য আমি বলবো, এই যে ইপিএ সাইনটা করা হয়েছে, অর্থনৈতিক অংশদারিত্ব চুক্তি, কিংবা যেটা আমরা ইপিএ বলি, কিংবা পিটিএ কিংবা এফটিএ, যার যেখানেই ফেলি না কেন, আমার কাছে মনে হয় এই চুক্তিটা যদি ট্রেড এবং জব এই দুটাকে মানে করে, প্লাস ইনভেস্টমেন্টকে যদি বাড়ায়, তাহলে কিন্তু এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। সিমিলারলি আপনি যেটা বলছিলেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যে বাণিজ্য চুক্তিটা আছে, এই সমঝোতা যেটা হচ্ছে, এটা যদি আমাদের ট্যারিফটাকে ব্রেক দেয়, আপনি জানেন যে ভারত এর ভিতরে কিন্তু মার্চের ভিতরে 18% তাদের ট্যারিফ নামায় নিয়ে আসছে, নেগোশিয়েট করেছে। আমাদের নেগোশিয়েট স্কিলস বাড়াতে হবে। তো এটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সাথে
এই এই যে চুক্তির আওতায় যদি ট্যারিফটাকে কমায় নিয়ে আসতে পারে, তাহলে বাংলাদেশের জন্য কিন্তু মার্কেট অপরচুনিটি বেড়ে যাবে। ধরেন আজকে $6 বিলিয়ন রপ্তানি হয়, আগামীতে $10 বিলিয়ন রপ্তানি হবে। যখন $10 বিলিয়ন রপ্তানি হবে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে, তখন অনেক বেশি আমাদের দেশে কর্মসংস্থান হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, মেড ইন বাংলাদেশটাকে মার্কেটিং করা যাবে। ফলে ইনভেস্টমেন্টের কিন্তু সামনে যে আমাদের অপরচুনিটি যেগুলো আছে, এটা এই চুক্তিগুলা কিন্তু কিছুটা হলেও আমরা আমরা ভালো ফল দেখতে পারবো বলে আশা করি। তাহলে মানে আশা হচ্ছে কোথায়? এখানে নন ডিসক্লোজার অনেক কিছু আছে। এই এনডিএ গুলা আমাদের কাছে ডিসক্লোজার দেওয়া হয় নাই, ফলে যারা দেশের জনগণ তাদের জানার অধিকার আছে এর ভিতরে আনডিসক্লোজ কি কি আছে। যদি আনডিসক্লোজ কিছু থেকে থাকে, তাহলে এই জিনিসগুলাটা এইভাবেই কন্ট্রাকচুয়ালি দেওয়া উচিত, যাতে আমাদের ন্যাশনাল সিকিউরিটি কোনোভাবে অ্যাড্রেস না হয় কিংবা ক্ষতির সম্মুখীন না হয়, আমাদের যাতে আমরা কোনোভাবে না হই, মানে কোনো দিক থেকে কোনোভাবে কোন ঠাসা না হয়ে যায়, কিংবা আমরা কোনো জায়গায় যাতে আমাদেরকে ব্যবহার না করা হয়। ফলে আমাদের সাথে বাংলাদেশের সাথে সবার ট্রেড এবং ইনভেস্টমেন্ট যাতে সম্পর্কটা সব দেশের সাথেই ভালো থাকে, সবার দেশই আমাদের পণ্য যাতে বিক্রি করতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরম্ভ করে ভারত পর্যন্ত, আমার পার্সোনাল ওপিনিয়নে সব জায়গাতেই আমরা আমাদের পণ্য বিক্রি করার সুযোগ খুঁজছি এবং এটা আমরা খুঁজতেই থাকবো। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছ থেকে জাস্ট 10 সেকেন্ডে একটা উত্তর চাই। নির্বাচন সামনে এবং নির্বাচন আগ পর্যন্ত ব্যবসায়ীদের এক ধরনের আশঙ্কা ছিল বিনিয়োগ পরিস্থিতি নিয়ে। কি মনে করছেন 72 ঘন্টা পর নির্বাচন, বিনিয়োগ পরিস্থিতি উন্নতি হবে সেই আশাবাদ দেখছেন কিনা? একদম সংক্ষেপে, আমার সময় একেবারেই শেষ। নির্বাচন হওয়া দরকার ছিল। নির্বাচন হলে, নির্বাচিত সরকার আসলে অনেক বেশি মার্কেট কনফিডেন্স বাড়বে, বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে, বিদেশি বিনিয়োগকারীরা আসবে এবং দেশে ব্যবসা বাণিজ্য বাড়বে বলে আমার বিশ্বাস। এবং আমরা চাই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক সরকারই থাকুক এবং সরকার পরিবর্তন সবসময় গণতান্ত্রিক পদ্ধতিতেই হওয়া উচিত বলে প্রত্যেকটা ব্যবসায়ী কামনা করে। অসংখ্য ধন্যবাদ, ইন্টারাপ্টেড না হয়। অসংখ্য ধন্যবাদ হুমায়ুন রশিদ, আপনাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কাছ থেকে আমরা আজকে অনেকগুলো বিষয় চটজলদি জেনে নিলাম। অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নানা করণীয় নিয়ে আমরা কথা বলছিলাম ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFBর সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, দুপুর 2:30টায় ফিরবো আরও আয়োজন নিয়ে। নিশ্চয়ই সঙ্গে থাকবেন।